হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর 7, 8, 9 এবং 12 নম্বর অঙ্ক। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই 15.2-এর 2, 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা যারা এই অঙ্কগুলো দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু তোমরা আগের ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা 2, 3, 4, 5, 6 নম্বর অঙ্ক দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করে দিই কোষে দেখি 15.2-এর 7 নম্বর অঙ্ক থেকে। তো দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে বলে দিয়েছে একটি সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ, যার কি দেওয়া রয়েছে দেখো, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 12√2। তো একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো ধরো এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার একটা কোণ কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং তার এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য কি সমান। তো আমি একটা নাম দিচ্ছি, ধরো এ বি সি। এইবার বলে দিয়েছে যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত, 12√2। তাহলে অতিভুজ কোনটা, এই এসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে এর মান দেওয়া রয়েছে কত, 12√2। ঠিক আছে, এর মান দেওয়া রয়েছে 12√2। এইবার বলেছে যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে। তো আমরা সবাই জানি যে সমস্ত রকম ত্রিভুজের ক্ষেত্রফলের একটাই সূত্র, সেটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো সমস্ত ত্রিভুজের একটাই সূত্র, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো এই ত্রিভুজটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই তাহলে কিন্তু আমাদের এই ভূমি অর্থাৎ বিসি এবং উচ্চতা কোনটা, দেখো উচ্চতা হচ্ছে এ বি, এর মানটা কিন্তু আমাদের জানা দরকার। কিন্তু এখানে কিন্তু এই ভূমি এবং এই উচ্চতা কোনোটার মানই কিন্তু দেয়া নেই। তো আমাদের প্রথমে কাজ করতে হবে যে এই যে উচ্চতা এবং ভূমি, এই দুটোকে আমাদেরকে বের করা। ঠিক আছে, তো আমরা যেটা দেয়া রয়েছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত, 12√2। তো দেখো এই ত্রিভুজটা কি এবিসি, তাহলে ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ত্রিভুজটার নাম কি রয়েছে, এবিসি। তাহলে ত্রিভুজ এ বি সি এর, দেখো এবিসি এর এ বি এবং বিসি এই দুটো বাহু কি সমান, তাই তো। তাহলে আমরা এইভাবে লিখে নিচ্ছি যে এ বি সমান সমান বিসি। দেখো এ বি সমান সমান বিসি এবং অতিভুজটা কত রয়েছে, দেখো এসি, এসি এর মান কত, 12√2। তাহলে এবং অতিভুজের কত মাপ, এসি, তাই তো। এসি তার মান কত হচ্ছে, 12√2। কি রয়েছে, সেমি, তাই তো, এত সেমি, 12√2 সেমি। দেখো যতটুকু দেয়া রয়েছে আমরা কিন্তু ততটুকু লিখে ফেললাম। এইবার একটা জিনিস ভালো মতো বুঝবে, দেখো সমকোণী ত্রিভুজের থেকে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র আমরা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই ত্রিভুজটার থেকে পিথাগোরাসের সূত্রতে চলে যাব। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই।
তাহলে পিথাগোরাসের সূত্রটা আমরা সকলেই জানি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো একইভাবে উল্টোভাবে যদি আমি বলি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, তাহলে আমি ওটাই লিখছি, দেখো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভূমির কি নাম রয়েছে এখানে, দেখো ভূমি রয়েছে কি বিসি, তাই তো, তাহলে ভূমি স্কয়ারের জায়গায় আমরা লিখব বিসি স্কয়ার প্লাস, দেখো লম্বর নাম কি রয়েছে এ বি, তাহলে লম্বর জায়গায় লিখবো হচ্ছে এ বি স্কয়ার, এবং অতিভুজের নাম কি রয়েছে দেখো এ সি, তাহলে লিখবো অতিভুজের জায়গায় এ সি তার স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো, দেখো বিসি স্কয়ার এবং এবি স্কয়ার ভালো মতো বুঝবে এই জায়গাটা। দেখো বিসি স্কয়ার মানে ভূমি এবং এসি স্কয়ার মানে হচ্ছে লম্ব। এই ত্রিভুজটাই কি বলেছে, এই ভূমি এবং লম্ব মাপ কি হবে, একই হবে, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো এবি এর মানও যা হবে বিসি এর মানও কিন্তু তাই হবে, অর্থাৎ আমরা বলতেই পারি বিসি সমান সমান এবি বা এবি সমান সমান বিসি, অর্থাৎ এই একটা যে কোনো বাহুকে যদি আমরা ধরি তাহলেই কিন্তু আমাদের এই বাহুটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি কিন্তু এই যে এই বাহুটা অর্থাৎ এবি এবং এই যে বিসি, এই দুটো বাহুকে আমি একই নামে কিন্তু আমি ইন্ডিকেট করব, মানে এবি সমান সমান বিসি, মানে দুটো বাহুই কি একই। তো দুটো বাহু যেহেতু একই, তো দুটো বাহুকে আমরা এখানে এক নামে লিখে আমরা অঙ্কটা করব। তো দেখো এখানে রয়েছে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। বিসি মানেই কি বলতো, বিসি মানেই কিন্তু এবি, আবার এবি মানেই বিসি। তো আমি এবি নাম করে এখানে সমাধানটা করছি। দেখো তাহলে বিসি স্কয়ার মানে কি এবি স্কয়ার, তাহলে ধরো এখানেও এবি স্কয়ার রয়েছে, এখানেও এবি স্কয়ার রয়েছে, তো দুটো এবি স্কয়ারে কি হয়, 2ab স্কয়ার হয়ে যায়, তাহলে 2ab স্কয়ার। এইবার দেখো এসি অর্থাৎ অতিভুজের মান কত রয়েছে 12√2, তাহলে তার স্কয়ার, অর্থাৎ 12√2 তার স্কয়ার। এবার দেখো 2ab স্কয়ার থাকলো, দেখো এই বাইরের স্কয়ারটা 12 যেমন পাবে তেমনি কিন্তু √2ও পাবে, তাহলে 12 স্কয়ার করলে কত হয় 144। দেখো √2 এর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয়, দেখো দেখো √2 এর স্কয়ার মানে দুটো √2 গুণ √2, তাহলে √2 এবং √2 গুণ করলে কত হচ্ছে দেখো √4, আবার এই 4 এর বর্গমূল কত হচ্ছে 2, তাহলে দেখো √2 এর স্কয়ার আমরা কত পেলাম 2 পেলাম, তাহলে এখানে লিখবো হচ্ছে 2, বা দেখো 2ab স্কয়ার, দেখো 144 আর 2 গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 288, বা ab স্কয়ার সমান সমান 288। দেখো দুইটা এখানে গুণ অবস্থায় ছিল, উল্টো দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি আমরা 188 কাটি তাহলে হচ্ছে 144। ঠিক আছে, এইবার দেখো বা এবি, দেখো আমরা যদি এপার থেকে স্কয়ারটাকে আমরা তুলে দিই তাহলে উল্টো দিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, কার রুট হয়ে যাবে 144 এর, তাহলে √144 বা এবি সমান সমান 144 এর বর্গমূল কত হচ্ছে কিন্তু 12। তাহলে দেখো আমরা এবি পেলাম কত 12, এবি মানে আমরা লম্বটা পেয়েছি কিন্তু 12। এবার লম্ব মানেই কি, লম্ব মানেই কিন্তু ভূমি, কারণ যেহেতু আমাদের লম্ব এবং ভূমির দৈর্ঘ্য কি সমান, এই দুটো বাহু সমান, তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং দেখো এবি সমান সমান কি বিসি সমান সমান কত 12 সেমি। তাহলে এটাও পেলাম আমরা 12, এটাও পেলাম আমরা 12। এইবার কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করব, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা।
তাহলে দেখো হাফ গুণ তার ভূমি কত, দেখো ভূমি কিন্তু 12, তাহলে ভূমি 12 গুণ উচ্চতা কত, উচ্চতাও কিন্তু হচ্ছে 12। তাহলে দেখো 2 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে হচ্ছে 6। দেখো এখানে 6 এবং 12 গুণ করলে পাচ্ছি আমরা 6 12 72, 72 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমাদেরকে কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছিল এবং আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম কত, 72 বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 7 নম্বর অঙ্ক। তো এবার দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তো দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তো বলেছে পৃথা একটি মেয়ে, সে একটি কি এঁকেছে, সামান্তরিক এঁকেছে যার কর্ণগুলির দৈর্ঘ্য কী কী রয়েছে, 6 সেমি ও 8 সেমি এবং কর্ণগুলির যে মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো ধরো একটা সামান্তরিক এঁকেছে সে, ধরো এরকম একটা সামান্তরিক সে এঁকেছে যার কি বলেছে কর্ণগুলোর দৈর্ঘ্য, ধরো এই কর্ণ, এই কর্ণগুলোর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 6 সেমি এবং 8 সেমি এবং কি বলেছে কর্ণগুলোর যে মধ্যবর্তী কোণ, মানে কর্ণগুলোর যে মধ্যবর্তী কোণ অর্থাৎ এই যে এই কোণগুলো কত ডিগ্রি করে হবে, এই কোণগুলো কিন্তু হবে 90 ডিগ্রি করে। ঠিক আছে, এই কোণগুলো কি হবে, 90 ডিগ্রি করে হবে। এইবার এই ধরো আমি সামান্তরিকটার নাম দিচ্ছি এ বি সি এবং ডি। ঠিক আছে, এবং এর যে কর্ণগুলো পরস্পরকে ধরো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এটা হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে ও বিন্দুতে এই যে কর্ণগুলো এগুলো সমদ্বিখণ্ড করেছে। তো এইবার দেখো কর্ণগুলোর মাপ দেওয়া আছে কত, 6 সেমি এবং 8 সেমি। আমি ধরে নিচ্ছি এই যে এ এবং সি এই কর্ণটা হচ্ছে 8 সেমি, এই এসি এটা 6 সেমি ধরছি, এটা 6 সেমি এবং এই বি এবং ডি এই কর্ণটাকে আমি ধরছি এটা হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে। তো যতটুকু দেয়া রয়েছে বা যতটুকু আমরা ছবির মধ্যে বর্তমানে পেয়েছি আমরা সেই তথ্যগুলোকেই আমরা লিখে ফেলবো। দেখো যে তাহলে সামান্তরিকটার নাম কি, এ বি সি এবং ডি। তাহলে ধরি পৃথা এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছে। আমি ধরে নিলাম যে এ বি সি ডি একটি সামান্তরিক এঁকেছে। এইবার আমরা কর্ণগুলো লিখবো, যার এসি কর্ণ এবং বিডি কর্ণ রয়েছে, তাই তো। তাহলে লিখবো যার এসি কর্ণ সমান সমান এসি কর্ণকে আমরা কত ধরেছি, দেখো 6 সেমি ধরেছি। তাহলে 6 সেমি এবং দেখো বিডি কর্ণকে আমরা ধরেছি কত, 8 সেমি, 8 সেমি। এবার কর্ণগুলো আমরা কি দেখতে পাচ্ছি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখবো যে কর্ণগুলি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো এইবার একটা জিনিস ভালো মতো বুঝবে। দেখো
যে এই সামান্তরিকের কর্ণগুলো যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এবং দেখো কর্ণগুলির দৈর্ঘ্য কি আছে, সমান আছে কি? কর্ণগুলির দৈর্ঘ্য কিন্তু সমান নেই, কর্ণগুলি কি আছে, অসমান। সেই কারণে এই চিত্রটা কিন্তু একটা কি হবে, এটা কিন্তু একটা রম্বস। কারণ রম্বসের আমরা ধর্ম জানি যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং রম্বসের কর্ণগুলি কি হয়, অসমান হয়। তাহলে এই কথাটা আমরা লিখব, যেহেতু সামান্তরিক ABCD এর কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই ABCD সামান্তরিকটি কি একটি রম্বস। তাই ABCD সামান্তরিকটি একটি রম্বস। ঠিক আছে, এইবার আমাদেরকে এই যে সামান্তরিকটা রয়েছে এর কি বলেছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে। তো দেখো এটা কিন্তু এখন আর সামান্তরিক নেই, এটা কি একটা রম্বস। তো আমরা জানি রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তো আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে কিন্তু আমরা চারটে বাহুর দৈর্ঘ্যই আমরা বের করতে পারবো। তো আমরা এইবার দেখো এই যে কর্ণগুলো টানার ফলে এই যে সামান্তরিকটা চারটে ত্রিভুজে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ এইটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এবং হচ্ছে এই একটা ত্রিভুজ। তো আমরা ধরো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, মানে এই ত্রিভুজটার দেখো এরপর আরেকটা জিনিস এখানে আমাদের বের করতে হবে। দেখো এখানে যেহেতু তার কর্ণগুলো অর্থাৎ এই সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাই দেখো এই এসি কর্ণটার মাপ কত হচ্ছে 6 সেমি। তাহলে আমি যদি বলি এ থেকে ও এর মাপ কত, এ এবং সি এই টোটাল কর্ণটার মাপ হচ্ছে কত, 6 সেমি। তাহলে এ এবং ও এর মাপ কত, নিশ্চয়ই 3 সেমি হবে। এবং ও এবং সি এর মাপ কত, এটাও কত হবে, 3 সেমি হবে। ঠিক একইভাবে দেখো বি এবং ডি এই কর্ণটার মাপ হচ্ছে কত, 8 সেমি। তাহলে দেখো বি এর থেকে ও এর মাপ কত, নিশ্চয়ই 4 সেমি হবে। এবং ও এর থেকে ডি এর মাপ কত, 4 সেমি হবে। তাহলে এটাও আমরা লিখে ফেলবো যে সামান্তরিক এ বি সি ডি এর দেখো এ ও সমান সমান কত, ও সি। তাহলে এ ও সমান সমান ও সি কত করে হচ্ছে, এটা 3 এটাও 3 করে হচ্ছে, তাহলে 3 সেমি। আরেকটা কি রয়েছে দেখো বি ও আর ও ডি কত করে হবে, 4 এবং 4। তাহলে বি ও সমান সমান ও ডি সমান সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে কত, 4, এখানে হচ্ছে কত, 3। তো আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি অর্থাৎ এ ও বি এই ত্রিভুজটা কি ত্রিভুজ, যেহেতু বলেই দিয়েছিল যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমকোণে বা 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, তাই তার এই কোণটা কত, 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা কি একটি সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ কি, সমকোণ। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের দেখো আমরা এই যে এটা কি উচ্চতা, এটা হচ্ছে ভূমি এবং এটাকে ধরবো আমরা কি, এ বি কে অতিভুজ। তাহলে এই যে ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের এ বি বাহু এবং এই সামান্তরিকটারও এ বি কিন্তু একটা বাহু। দেখো এই এ বিটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, মানে এই ত্রিভুজটার অর্থাৎ এ ও বি এর একটি বাহু এবং এই এ বিটা কি হচ্ছে, এই এ বি সি ডি সামান্তরিকেরও কিন্তু একটা বাহু। তো আমরা যদি এই ত্রিভুজের এই অতিভুজ বা এ বি এর দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এই এবিসিডি সামান্তরিক বা রম্বসটির আমরা কিন্তু বাহু বের করতে পারবো। তো দেখো ত্রিভুজটাকে আমরা কি করব, দেখো এই আমরা ত্রিভুজটার এ ও বাহুর দৈর্ঘ্য জানি 3,
এবং বিও বাহুর দৈর্ঘ্য জানি 4। তো সেখান থেকে আমরা অর্থাৎ লম্বর দৈর্ঘ্যও জানি, আমরা ভূমির দৈর্ঘ্যও জানি। তো সেখান থেকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো, কারণ আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটা আমরা সকলেই জানি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ ও বি, তাই তো, তাহলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ ও বি থেকে পাই। দেখো আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের নাম কি, দেখো এ বি, তাহলে এ বি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, ভূমি মানে কত বি ও, তাই তো, তাহলে বি ও স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব কত এ ও, তাহলে এ ও স্কয়ার, এ ও স্কয়ার। তাহলে দেখো এ বি স্কয়ার, দেখো বিও এর মান কত, দেখো বি ও এর মান কত 4, তাহলে 4 এর স্কয়ার প্লাস এ এবং ও এর মান কত, দেখো 3, তাই তো, তাহলে 3 এর স্কয়ার, তাহলে এ বি স্কয়ার, দেখো 4 এর স্কয়ার কত হচ্ছে 16, 3 এর স্কয়ার হচ্ছে 9, তাহলে এ বি স্কয়ার সমান 16 আর 9 কত 25। ঠিক আছে, তাহলে দেখো শুধু এ বি যদি আমরা বের করতে চাই তাহলে কি, দেখো এই পারে স্কয়ার উঠে গেলে উল্টো দিকে রুট হয়ে যাবে, তাহলে রুট 25, তাহলে এ বি সমান সমান কত 25 এর রুট হচ্ছে 5। তাহলে আমরা এ বি এর মান কত পেলাম, আমরা পেলাম 5। তার মানে এই সামান্তরিক এটা কি একটা রম্বস, তাহলে এই রম্বসটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে 5 সেমি করে। তাহলে আমরা লিখে দেবো যে সুতরাং এ বি সি ডি সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 5 সেমি। এবং বলে দিয়েছিল যে এই সামান্তরিকটির ধর্ম লিখতে, তাই তো, তাহলে এই সামান্তরিকটির ধর্ম আমরা কি পেলাম, এই সামান্তরিকটি একটি রম্বস 5 সেমি এবং সামান্তরিকটি একটি রম্বস। একটি রম্বস, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু তোমাদের 8 নম্বর অঙ্কটা শেষ। তো এবার চলে যাব আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। তো এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্নতে কি বলেছে দেখো, হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি, এবং 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে হলে দেখো কি বলেছে, কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। এরপরে দেখো এই প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখো হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি, এবং 2 নম্বর প্রশ্নে বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তো প্রথমে আমাদেরকে বলে দিয়েছে যে একটি ত্রিভুজাকৃতি পার্ক রয়েছে, সেই পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রয়েছে কত 2:3:4, এবং দেওয়া রয়েছে কত পার্কটির পরিসীমা। তো আমরা দেখো প্রথমে এই যে একটা ত্রিভুজাকৃতি পার্ক রয়েছে এর যে বাহুগুলো রয়েছে সেগুলো কিসে রয়েছে, অনুপাতে রয়েছে, অর্থাৎ 2:3:4। তো আমরা প্রথমেই কি করব, এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলির সঙ্গে একটা করে সহগ ধরে নিয়ে আমরা প্রথমে অঙ্কটাকে শুরু করব। তো চলো অঙ্কটা শুরু করি। দেখো ধরি ত্রিভুজাকৃতি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে, বাহুগুলির
দৈর্ঘ্য যথাক্রমে দেখো 2:3:4 দেয়া ছিল অনুপাতের মধ্যে। তো আমরা এই অনুপাতের সঙ্গে কি করব, একটা করে সহগ ধরে নেব। তো দেখো প্রথমেরটা আমি 2 এর সঙ্গে x ধরছি, 2x। পরেরটা কত রয়েছিল 3, তার মানে 3x হবে, তাহলে 3x। এবং পরেরটা কি ছিল 4, তাই তো, তাহলে এটা কি হবে 4x। ঠিক আছে, তাহলে আমরা বাহুগুলোকে ধরে নিলাম 2x, 3x, 4x। এইবার দেখো বইয়ের মধ্যে দেয়া রয়েছে যে এই পার্কটির পরিসীমা কত বলেছে, 216 মিটার। তার মানে বইয়ের মধ্যে যেহেতু পরিসীমা দেয়া রয়েছে, আমাদেরকেও কিন্তু পরিসীমা বের করতে হবে। তো যেহেতু আমরা দেখো তিনটে বাহুর মাপ জানি ত্রিভুজের, সেই কারণে আমরা কিন্তু পরিসীমা বের করতে পারবো। তার কারণ এই বাহুগুলোকে যোগ করে দিলেই কিন্তু আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং ত্রিভুজ আকৃতি পার্কটির পরিসীমা তো দেখো পরিসীমা কি, তিনটে বাহুকে যোগ করতে হবে। তাহলে 2x প্লাস কত 3x প্লাস কত 4x। তাহলে দেখো 2x, 3x এবং 4x যোগ করলে আমরা পাচ্ছি 9x। তাহলে 9x মিটার। দেখো তাহলে পরিসীমা আমাদের কত বেরিয়েছে, 9x মিটার। বইয়ের মধ্যেও দেখো পরিসীমা বলে দিয়েছে কত, 216 মিটার। তার মানে এটা 9xও একটা পরিসীমা এবং বইয়ের মধ্যে যেটা বলে দিয়েছে সেটাও হচ্ছে পরিসীমা। তাহলে প্রশ্নানুসারে দিয়ে আমরা দুটোকে কি সমানভাবে লিখতে পারি, তাহলে আমরা সেটাই লিখছি। দেখো তাহলে দেখো 9x সমান সমান বইয়ের মধ্যে পরিসীমা কত দেওয়া রয়েছিল, 216, তাই তো, তাহলে 216। এইবার আমরা এখান থেকে x এর মান বের করব। দেখো x সমান সমান কি হবে, 9টা গুণ অবস্থায় আছে, উল্টো দিকে গেলে ভাগ হবে। তাহলে 216/9 বা x সমান সমান দেখো 9 দিয়ে যদি 216কে আমরা কাটি তাহলে হচ্ছে 9 × 18 24, তাই তো, তাহলে 24। আমরা x এর মান কত পেলাম, আমরা x এর মান পেলাম 24, তাই তো। এইবার দেখো আমরা বাহুগুলোর মাপ কিন্তু বের করতে পারবো, কারণ দেখো 2 এর সঙ্গে x রয়েছে, 3 এর সঙ্গে x রয়েছে, 4 এর সঙ্গে x রয়েছে গুণ অবস্থায়। তো আমরা যদি এদের সঙ্গে x এর মানটাকে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা বাহুগুলোর মাপগুলো আমরা পারফেক্ট ভাবে পেয়ে যাব। তাহলে দেখো বাহুগুলোর মাপ বের করছি। তাহলে সুতরাং পার্কটির বাহুগুলি যথাক্রমে, দেখো প্রথমটা ছিল 2x, তাই তো, তাহলে 2 গুণ x এর মান আমরা কত পেয়েছি, দেখো 24, তাই তো, তাহলে 24 কমা দেখো 3x, তার মানে 3 ইন্টু কত x এর মান 24। ঠিক একইভাবে 4 এর সঙ্গে আমরা গুণ করব 24। দেখো 2 এর সঙ্গে 24 গুণ করলে হচ্ছে 48, 3 3 4 12 2 হাতে হচ্ছে 1 7 72। দেখো এটার সঙ্গে 4 4 16 6 13 1 96। তাহলে দেখো বাহুগুলো আমরা কত পেলাম, 48 72 96। এইবার ভালো মতো বুঝবে যে একটা ত্রিভুজের, দেখো একটা ত্রিভুজের তিনটে বাহু আছে। তো সেই ত্রিভুজের তিনটে বাহুর মাপ কি কি পেলাম, দেখো 48 72 এবং 96। তার মানে এখানে কোনো বাহুর সাথেই কিন্তু কোনো বাহুর কি নেই, মাপের মিল নেই। সেই কারণে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, √s × s - a s - b s - c। তার মানে সেখানে s মানে কি, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আমাদের কিন্তু এই বাহুগুলোর সাহায্যে প্রথমে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমাকে বের করে নিতে হবে। তো দেখো প্রথমে আমরা অর্ধ পরিসীমা বের করছি। তাহলে সুতরাং পার্কটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো পরিসীমা মানে কি, বাহুগুলো যোগ হবে 48
যোগ 72 যোগ 96 তাকে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত, যোগ করলে কত হচ্ছে 6 2 8 8 8 16 6 হাতের হচ্ছে 1 9 আর 7 হচ্ছে 16 4 20 আর 21 216, তাই তো। তাহলে এবার 2 দিয়ে আমরা 216কে যদি করি তাহলে কত হয় 108। 2 দিয়ে 216কে কাটলে হচ্ছে কত 108। তাহলে অর্ধ পরিসীমা কত বেরিয়েছে আমাদের দেখো 108 মিটার। এইবার কিন্তু আমাদের সেই যে সূত্র ওই বিষমবাহু ত্রিভুজের সেই সূত্রতে আমরা যাব। তাহলে দেখো যে সুতরাং পার্কটির ক্ষেত্রফল, এটা 1 নম্বরের উত্তর। হ্যাঁ, পার্কটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি ছিল, এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, এই সূত্রটা ছিল। তাহলে আমরা এস এর মান, এ বি এবং সি এর মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এ মানে দেখো প্রথম বাহুটা, বি মানে হচ্ছে দ্বিতীয় বাহুটা, সি মানে হচ্ছে তৃতীয় বাহুটা। তাহলে দেখো এস এর মান আমরা কত পেয়েছি, দেখো এস অর্ধ পরিসীমার মাপ কত পেয়েছি আমরা 108। তাহলে এস এর জায়গায় বসাবো 108। তারপরে দেখো 108 বিয়োগ, দেখো এর মান কত 48। এরপরে দেখো 108 বিয়োগ বি এর মান কত হচ্ছে 72, সি এর মান কত দেখো 96। তাহলে 108 বিয়োগ 96। ঠিক আছে, বুঝতে পারলে এতটুক। এরপরে আমরা কি করব, এখানে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করে দেখছি। দেখো দেখো প্রথমে রয়েছে কত 108, তাই তো। তাহলে 108 গুণ, দেখো 108 থেকে যদি আমরা 48কে বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, হচ্ছে কিন্তু 60। এরপরে দেখো 108 থেকে যদি আমরা 72কে বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো, 8 থেকে 2 গেলে হচ্ছে 6, এখানে হচ্ছে কত 3, 36। এরপরে 108 থেকে আমরা যদি 96কে বাদ দিই তাহলে কত হচ্ছে 12। ঠিক আছে, এরপরে দেখো আমরা এগুলোকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমি এখানে দেখো 108 60 36 এবং 12, এই যে চারটে সংখ্যাকে এমন একটা সংখ্যা ভাবতে হবে। দেখো তোমরা ওই উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো, কিন্তু আমি দেখো অন্যভাবে করাচ্ছি। যে এই 108 60 36 এবং 12, এই চারটে সংখ্যা কি এমন কি সংখ্যা আছে যেটা দিয়ে চারটেকেই ভাগ যায়। দেখো দেখো 12 এমন একটা সংখ্যা কিন্তু 12 যেটা দিয়ে এই চারটেকেই ভাগ করা যায়। তাহলে দেখো 108কে ভাঙিয়ে আমরা কত লিখতে পারি, 9 12 108, অর্থাৎ 9 গুণ 12। 60কে ভাঙিয়ে কত লিখতে পারি, 5 গুণ 12, 5 12 60, তাহলে 5 গুণ 12। 36কে ভাঙিয়ে আমরা কত লিখতে পারি, 3 12 36, তাহলে 3 গুণ 12। এবং দেখো 12 আছে যেহেতু তাই আমরা 12কে 12ই রাখছি, ভাঙাচ্ছি না এখনই। দেখো 12, দেখো এখানে কতগুলো 12 আছে, 1টা 2টো 3টে 4টে, 4টে 12 আছে, তাই তো। তাহলে 4টে 12 থেকে আমরা যদি রুট থেকে বের করতে চাই তাহলে কটা 12 বেরোবে, দেখো 2টো 12 বেরোবে, তাই তো। 12 গুণ 12। এইবার দেখো এখানে কি কি থাকলো, দেখো 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে, 12 হয়ে গেছে। থাকলো কি কি, দেখো 9 5 3। এবার দেখো 9কেও কিন্তু ভাঙানো যায়। 9কে ভাঙালে আমরা কত পাবো, 3 গুণ 3 মানে 2টো 3। তাহলে এই 9-এর বদলে আমরা এখানে কটা 3 লিখতে পারি, অর্থাৎ 9-এর বর্গমূল 3 লিখবো। দেখো 3। এইবার দেখো 9-এর কাজ হয়ে গেল। এইবার দেখো বাকি কি কি পড়ে থাকলো, 5 এবং 3। তো 5 এবং 3 এই দুটোর কিন্তু আর বর্গমূল করা যায় না। তাহলে এই দুটোকে আমরা গুণ করে রুটের ভেতরেই রেখে দেবো। দেখো 5 এবং 3 গুণ করলে কত হচ্ছে, 3 5 15। এইবার দেখো আমরা এগুলোকে গুণ করে দেবো। দেখো 12 আর 12 গুণ করলে হচ্ছে কত, 144। এবং 144-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 3 4 12 2 হাতে 1, 13 3 হাতে হলে 1, 432, তাই তো। তাহলে 432।
32 সাথে থাকছে কি রুট 15, তাহলে 12 এবং 12 এগুলোকে গুণ করলে কত পাচ্ছি আমরা 432 এবং সাথে থাকছে রুট 15। তো এইটাই কিন্তু হচ্ছে এই যে আমাদেরকে ত্রিভুজাকৃতি যে পার্কটা বলেছিল সেই পার্কটার ক্ষেত্রফল কত 432 রুট 15 কি বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তরটা বেরিয়ে গেল। এরপরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। তো তোমরা এই অঙ্কটাকে একটু নোট ডাউন করে নাও। তো এবার চলে যাব আমরা 9-এর 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। তো বলেছে পার্কটির বৃহত্তম যে বাহু তার যে বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর ওপর সোজাসুজি হাঁটতে গেলে, আচ্ছা আমরা এই যে ত্রিভুজটা পেয়েছিলাম সেই ত্রিভুজের বাহুগুলি আমাদের কত কত ছিল, বাহুগুলো ছিল কিন্তু 48, 72 এবং 96। তো ধরো এই ত্রিভুজটা যেটা একটা বাহু 48, এটা হচ্ছে 72 এবং এটা 96, ঠিক আছে, এটা 48, এটা 72, এটা 96। এইবার বলেছে কি যে এই যে ত্রিভুজ তার যে বিপরীত বাহু অর্থাৎ সব থেকে যে বড় বাহু, এখানে বড় বাহু কোনটা দেখো 48, 96 এবং 72, এদের মধ্যে বড়কে 96, তার মানে এই বাহুটা হচ্ছে সব থেকে বড়, তাই তো। এই বাহুর যে বিপরীত কৌণিক বিন্দু, তাহলে এই বাহুর বিপরীত বিন্দু কোথায় দেখো, বিপরীত বিন্দু কিন্তু হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দু থেকে আমাদের যদি এই বাহুর ওপর সোজাসুজি হাঁটতে হয়, ধরো আমি এইভাবে হাঁটছি, তারপর এইভাবে যদি হাঁটতে হয়, দেখো ঠিক এইভাবে সোজাসুজি যদি হাঁটতে হয় তাহলে আমাদেরকে এইখান থেকে এতটুকু অর্থাৎ কতটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। তো দেখো এই যে আমরা যেটা আঁকলাম, এখানে যে একটা লাইন টানলাম, এই লাইনটাকে দেখে কি মনে হচ্ছে তোমাদের বলো তো, এই লাইনটাকে দেখে মনে হচ্ছে কিন্তু এই ত্রিভুজের কি উচ্চতা, তাই তো। আমরা যে সমকোণী ত্রিভুজ যখন উচ্চতা বের করি তখন কিন্তু এরকম একটা 90 ডিগ্রি হয় এবং যে স্ট্রেট লাইনটা ওঠে সেটাই কিন্তু হচ্ছে কি উচ্চতা। তাহলে এখানেও কিন্তু সেই ব্যাপারটা একই, অর্থাৎ বৃহত্তম বাহুর যে বিপরীত কৌণিক বিন্দু, অর্থাৎ এখান থেকে এই বৃহত্তম বাহুর ওপর যদি আমরা হাঁটতে যাই তাহলে আমাদেরকে কিন্তু কি বের করতে হবে, ত্রিভুজটার উচ্চতা বের করতে হবে, বোঝা গেল। তো দেখো আমি লেখাটা লিখে নিচ্ছি যে যদি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজা পথে বৃহত্তম বাহুর ওপর হাঁটতে চাই, তাহলে ত্রিভুজটির কি বরাবর হাঁটতে হবে, আমাদের উচ্চতা বরাবর হাঁটতে হবে, তাই তো। ত্রিভুজটির উচ্চতা বরাবর হাঁটতে হবে। তাহলে আমাদের বের করতে হবে কি উচ্চতা, তো উচ্চতাটা তো দেয়া নেই, তাহলে আমরা ধরো উচ্চতাটাকে ধরে নেব, যে ধরি উচ্চতা আমরা কি ধরে নিলাম বলতো, এইচ ধরে নিলাম, উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম। এইবার বের করবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল কিন্তু আগে আমরা একটা বের করেছি, কিন্তু এখনো ক্ষেত্রফল বের করছি। সমস্ত ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র রয়েছে, সেটা কি বলতো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু, দেখো ভূমি কত, এই ভূমিটা কত 96, তাই তো। তাহলে নিচ্ছি 96
গুণ উচ্চতা কত, উচ্চতা আমরা ধরেছি কত এইচ ধরেছি, তাহলে উচ্চতার জায়গায় আমরা লিখবো কি এইচ। ঠিক আছে, দেখো এটাও কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 96 ইন্টু এইচ, এবং আমরা আগে ক্ষেত্রফল কত বের করেছিলাম 432√15, এই দুটোই কিন্তু ক্ষেত্রফল, তাই এই দুটোকে কিন্তু আমরা প্রশ্নানুসারে দিয়ে ইকুয়াল ভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে সেটাই লিখছি, দেখো প্রশ্নানুসারে। দেখো এটা কত হাফ ইন্টু 96 ইন্টু এইচ, দেখো আরেকটা ক্ষেত্রফল কত 432√15, 432√15। তো এই সমাধানটা করলে কিন্তু আমাদের কত বেরিয়ে যাবে বলো তো, আমাদের কিন্তু বেরিয়ে যাবে হচ্ছে এইচ এর মান। ঠিক আছে, তাহলে দেখো দেখো 2 দিয়ে যদি 96কে কাটি তাহলে কত হচ্ছে 48, তাহলে 1 48 এবং এইচ গুণ করলে কত হচ্ছে 48H, 48H ওদিকে থাকছে কত 432√15। ঠিক আছে, এইবার দেখো এইচ এর মান আমাদের দরকার, তাই তো, তাহলে 48টা এইচ এর সঙ্গে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এইচ সমান সমান কত, এই পারে কত থাকছে 432√15, 432√15 এবং 48 নিচে চলে আসবে 48। দেখো এবার 48 দিয়ে যদি আমরা 32কে কাটতে যাই তাহলে কত হবে দেখো তো, 48 তো 48 কত দিয়ে 9 দিয়ে দেখো, 8 72 2 হাতের 7, 4 36 আর 7 হচ্ছে 43, হ্যাঁ 9 দিয়ে যাবে, তাই তো। তাহলে 48 দিয়ে আমরা 432কে কাটলে কত হচ্ছে 9, তাহলে কি থাকছে 9√15, এত কি মিটার। তাহলে দেখো যে আমরা যদি বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে আমরা সোজাসুজি বৃহত্তম বাহুর উপরে হাঁটতে যাই তাহলে আমাদেরকে কত পথ অতিক্রম করতে হবে 9√15, এতটুকু পথ কিন্তু আমাদের অতিক্রম করতে হবে। তো এই হয়ে গেল কিন্তু তোমাদের 9 নম্বর অঙ্কের 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তো এখানেও দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। এবং 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তো এবার চলে যাব আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কেও কিন্তু দুটো প্রশ্ন দেওয়া রয়েছে দেখো। তো বলেছে কি, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং 30 মিটার। মানে একটা ত্রিভুজাকৃতি মাঠ রয়েছে, ধরো একটা ত্রিভুজাকৃতি মাঠ রয়েছে, এর 3টে বাহুর দৈর্ঘ্য কত বলেছে 26 মিটার, 28 মিটার এবং 30। মানে আমি ধরো এটাকে ধরছি 26, এটা হচ্ছে 28, এটা 30। ঠিক আছে, এরকম বলেছে। তো প্রথমে 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তো বলেছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে, মানে 1 বর্গমিটারে খরচ হচ্ছে 5 টাকা। ঠিক এইরকমভাবে এই মাঠটাতে যদি আমরা ঘাস লাগাতে যাই তাহলে কত টাকা খরচ হবে। আচ্ছা ভালো মতো বুঝবে, দেখো আমরা ঘাস লাগাবো তো এই মাঠটার মধ্যে, তাহলে মাঠটার কি ভেতরে ঘাস লাগাবো না বাইরে ঘাস লাগাবো? অবশ্যই আমরা মাঠটার ভেতরে ঘাস লাগাবো। তার মানে আমি কি বলেছিলাম, যখনই ভেতরের কোনো কাজ হবে তখনই কি বের করতে হবে আমাদেরকে, ক্ষেত্রফল বের করতে হবে। এইবার আরেকটা জিনিস দেখো, দেখো ত্রিভুজের বাহুগুলো কি কি রয়েছে দেখো, 26, 28 এবং 30। এবার ত্রিভুজের বাহুগুলোর কিন্তু মাপ 3টে কি আলাদা আলাদা, তার মানে এই ত্রিভুজটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। তো আমাদের প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ ভেতরের এরিয়াটা কতটুক জায়গায় আমরা ঘাসটা লাগাবো সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কি বের করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি বাহুগুলোর মাপ। দেখো কি বলেছে, একটা ত্রিভুজাকৃতি মাঠ, তাই তো। দেখো ত্রিভুজাকৃতি
ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে কত মিটার? দেখো 26 মিটার, 28 মিটার এবং কত 30 মিটার। ঠিক আছে, তো এইবার আমাদেরকে যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, তো আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে কি বের করে নিতে হয়? অর্ধ পরিসীমা বের করে নিতে হয়। তাহলে দেখো অর্ধ পরিসীমাটা আগে আমরা বের করে নেব। তাহলে সুতরাং মাঠটির অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমা কি? এই তিনটাকে যোগ করে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 26 যোগ 28 যোগ কত 30, তার নিচে 2। দেখো 26 28 30, তাই তো? তাহলে 8 8 6 14 4, হাতে থাকছে 1, 2 2 4, 3 7 আর 8 84, তাই তো? তাহলে 2 দিয়ে যদি আমরা 84 কে কাটি তাহলে কত হচ্ছে দেখো 42। তাহলে 42 মিটার। তাহলে আমরা অর্ধ পরিসীমা কত পেলাম? 42 মিটার। এর তাহলে আমরা কি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সুতরাং ত্রিভুজাকৃতি মাঠের, তাই তো? তাহলে মাঠের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তাহলে দেখো s এর মান আমরা কত পেয়েছি? 42, তাই তো? তাহলে 42, তারপরে কি 42 বিয়োগ a এর মান কত? দেখো প্রথমটা 26, তারপরে 42 বিয়োগ তারপরেরটা কত রয়েছে? 28 এবং পরেরটা 42 বিয়োগ 30। ঠিক আছে, তো এরপরে দেখো 42 গুণ, দেখো 42 থেকে যদি আমরা 26 কে বিয়োগ করি তাহলে হচ্ছে 12 থেকে 6 গেলে হচ্ছে 6 16। তারপরে দেখো 42 থেকে যদি আমরা 28 কে বিয়োগ করি তাহলে কত থাকছে? 4 3 হচ্ছে 14 এবং 42 থেকে যদি আমরা 30 কে বিয়োগ করি তাহলে কত থাকছে? 12। দেখো এরপরে আমরা 42 কে ভাঙাবো, 16 কে ভাঙাবো, 14 এবং 12 কে ভাঙিয়ে ভাঙিয়ে আমরা এখানে লিখব। দেখো 42 কে যদি আমরা ভাঙাই, 2 দিয়ে হচ্ছে 21, 3 দিয়ে হচ্ছে 7, তাহলে 42 এর বদলে আমরা কত লিখতে পারি? 2 গুণ 3 গুণ 7, তাহলে 2 গুণ 3 গুণ 7। এরপরে আমরা 16 কে ভাঙিয়ে কত লিখতে পারি? দেখো 16 কে ভাঙিয়ে আমরা, দেখো 2 দিয়ে হচ্ছে 8 দুগুণে 16, 2 দিয়ে হচ্ছে 4 দুগুণে 8, 2 দিয়ে 2, 4টে 2 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা লিখব 4টে 2। দেখো 1টা 2টো 3টে 4টে। এরপর দেখো 14 কে আমরা একই ভাবে ভাঙাবো, 2 দিয়ে হচ্ছে 7, তাই তো? এছাড়া তো আর যায় না। তাহলে 2 গুণ 7, এরপরে আমরা ভাঙাবো কাকে? 12 কে। তো 12 কে যদি আমরা ভাঙাই, দেখো 2 দিয়ে হচ্ছে কত? 6, 2 দিয়ে হচ্ছে 3, তাহলে 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে বের করব। দেখো প্রথমে দেখবো 2 কতগুলো আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 2 রয়েছে, তাই তো? তাহলে 8টা 2 এর বদলে আমরা যদি রুট থেকে বের করতে যাই তাহলে কটা 2 বেরোবে? 4টে বেরোবে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে বেরোলো। তাহলে 2 এর কাজ শেষ। এইবার দেখো কি রয়েছে? 3, তাই তো? তাহলে 3 কটা রয়েছে? দেখো 1টা 2টো, 3 কটা রয়েছে? 2টো, তাহলে কটা বেরোবে? 1টা। এরপরে দেখবো আমরা 7, দেখো 1টা 2টো, 2টো 7 রয়েছে, বেরোবে কটা? 1টা। তো এরপরে দেখো গুণ করবো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে? 16, 300 এবং কত? 48 এবং 48 এবং 7 আমরা গুণ করবো। সাত আটা 56, 6 হাজার হলো 5, তাই তো? তাহলে 4 7 28 আর 5 হচ্ছে
33, 336, তাহলে 336 এত কি বেরোলো বর্গ মিটার। তাহলে দেখো এই যে ত্রিভুজাকৃতি যে মাঠটা রয়েছে তার ক্ষেত্রফল বেরোলো কত 336 বর্গ মিটার। তার মানে কি এই ত্রিভুজের যে ভেতরের এরিয়াটা, এই ভেতরের এরিয়াটা কত 336 বর্গ মিটার। তো এরপরে কি বলেছে দেখো যে আমাদেরকে প্রতি বর্গ মিটারে কত টাকা করে খরচ হবে 5 টাকা করে। তার মানে আমাদের ঘাস লাগাতে হবে কতটুক জায়গায়, এই 336 বর্গ মিটার জায়গায় কিন্তু আমাদের ঘাস লাগাতে হবে। তো কিভাবে লাগাবে, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে, অর্থাৎ 1 বর্গ মিটারে যদি 5 টাকা খরচ হয় তাহলে 336 বর্গ মিটারে কত টাকা খরচ হবে। তাহলে বের করবো, দেখো 1 বর্গ মিটারে খরচ সমান সমান কত 5 টাকা। তাহলে 336 কত, তাহলে 336 বর্গ মিটারে খরচ হবে, দেখো 1 বর্গ মিটারে 5 টাকা, তার মানে 336 বর্গ মিটারে কত টাকা, গুণ করতে হবে 5 আর 336, 5 6 30 শূন্য হাতে হলো 3, 5 তাহলে 3 3 5 15 আর 3 18 8 হাতে হলো 1 1680 টাকা। তাহলে দেখো আমাদের এই ভেতরে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে 1680 টাকা। তো আমরা কিন্তু প্রথম 1 নম্বর অঙ্কের উত্তর কিন্তু পেয়ে গেলাম। তো তোমরা এটা একটু নোট ডাউন করে নাও, এরপর আমি 2 নম্বর অঙ্কটা করছি। তো আমরা এবার চলে যাব 2 নম্বর অঙ্কটায় 10-এর। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। মানে প্রতি মিটারে 18 টাকা, মানে 1 বর্গ মিটারে বা 1 মিটারে 18 টাকা হিসাবে খরচ হবে। তো বলেছে দেখো এই যে এই ত্রিভুজাকৃতির যে মাঠটা রয়েছে এটার কিন্তু আমরা 4 ধারে কি দেব, বেড়া দেব 4 ধারে। তো 4 ধারে মানেই কি, 4 ধারে মানেই কিন্তু আমাদের কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তো কিভাবে বেড়াটা দেব, শুধু ঢোকার জন্য আমাদের 5 মিটার জায়গা ছেড়ে আমরা বেড়া দেব, ঠিক আছে। তো দেখো এই যে 3 ধারে অর্থাৎ টোটাল যে আমাদের ত্রিভুজাকৃতি মাঠটা রয়েছে এর পরিসীমাটা কত সেটা কিন্তু আমাদের প্রথমে বের করতে হবে, মানে এর চারিদিকে এরিয়াটা কতটুক। তো দেখো তাহলে প্রথমে বের করব মাঠটির পরিসীমা। পরিসীমা মানে কি, 3টে বাহুকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 26 যোগ 28 যোগ 30 কত হয় যোগ করলে, আমরা আগেও করেছিলাম 84, তাই তো 84 মিটার। তাহলে আমাদের বাইরের এরিয়াটা কত বেরোলো 84 মিটার। এই বাইরের এরিয়াতেই কিন্তু আমরা বেড়া দেব, কিন্তু এখানে কি বলেছিল যে একটা গেট তৈরির জন্য শুধু 5 মিটার জায়গা আমাদেরকে ছেড়ে বেড়া দিতে হবে। তার মানে টোটাল জায়গাটা কত 84, আমাদের 5 মিটার ছেড়ে দিতে হবে, তাই তো। তাহলে আমরা এই 84 থেকে 5কে কি করব, বিয়োগ করব। তাহলে গেট বাদে মাঠটির জায়গা, দেখো জায়গা লিখছি, জায়গা কত 84 বিয়োগ কত 5, তাহলে কত থাকছে 79, তাই তো 79 মিটার, এত মিটার। তাহলে এই 79 মিটারকেই কিন্তু আমরা বেড়া দেব। কি হিসেবে বেড়া দেব, দেখো যে প্রতি বর্গ মিটারে 18 টাকা। তাহলে 1 বর্গ মিটারে যদি 18 টাকা খরচ হয় তাহলে 79 মিটারে কত টাকা খরচ হবে। তাহলে দেখো 1 মিটারে খরচ হয় সমান সমান কত 18 টাকা। তাহলে এই 79 মিটারে কত টাকা খরচ হবে, 79 মিটারে খরচ হয় 18 গুণ 79,
তাহলে 18 এবং 79কে যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 8 নং 72 2 হাতের হচ্ছে 7, 9 9 7 16, 8 নং 72 2 হাতের হচ্ছে 7, 7 থেকে 7 7 14, 2 8 5 1, 1582 টাকা। তাহলে 1582 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে মাঠটার বাইরে আমাদেরকে 5 মিটার জায়গা ছেড়ে যদি আমরা বেড়া দিতে চাই তাহলে খরচ হবে কত টাকা? 1582 টাকা। তাহলে এই কিন্তু হলো তোমাদের 10-এর দাগের 2 নম্বর অঙ্কটা শেষ।